সংস্কার প্রতিবেদন থেকেই নতুন বাংলাদেশের সনদ বললেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে সুপারিশ বাস্তবায়ন। সরকারের মেয়াদ 4 বছর সহ 2 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি পদে অযোগ্য হওয়ার সুপারিশ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পরামর্শ। সীমান্তে কাঁটাতার বেড়া দেওয়ার চেষ্টা করলেই বাধা দেওয়া হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ। এবং অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া সহ সবাই খালাস, আসামিদের সম্মানহানি করতেই এ সাজা, আদালতের পর্যবেক্ষণ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। 4 সংস্কার কমিশনের প্রতিবেদন জমার মুহূর্তকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এসব প্রতিবেদন থেকেই তৈরি হবে নতুন বাংলাদেশের সনদ, আর সেখান থেকেই তৈরি হবে নির্বাচনের পথ। দুপুরে সংস্কার কমিশনের প্রতিবেদন জমার অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর ইউনূস। এ সময় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আর দায়বদ্ধ নির্বাচন কমিশন গঠন সহ নানা সুপারিশের কথা জানান কমিশন প্রধানরা। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অঙ্গীকার রাষ্ট্র সংস্কার। দায়িত্ব নেওয়ার পরেই অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামোকে ঢেলে সাজানোর জন্য গঠন করা হয় 11টি সংস্কার কমিশন, যার মধ্যে 4 কমিশনের রিপোর্ট চলে গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। প্রধান উপদেষ্টা কার্যালয়ে নিজেদের প্রতিবেদন জমা দেন সংবিধান, নির্বাচন, পুলিশ এবং দুদক সংস্কার কমিশন প্রধানরা। নির্বাচন সংস্কারে সুপারিশ এসেছে 150টি। নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা, তাদেরকে ক্ষমতায়িত করা, একই সাথে তাদেরকে দায়বদ্ধ করা। আমরা কেউ দায়বদ্ধ হতে চাই না, কিন্তু দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিকক্ষ পার্লামেন্ট সহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্নকক্ষ, কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষ তৈরি করার জন্য সুপারিশ করেছি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আমরা একটি চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছি। আর দুদককে ঢেলে সাজাতে তুলে ধরা হয়েছে 47টি সুপারিশ। কালো টাকা বৈধতা দেওয়ার যে বাৎসরিক রীতি আমাদের রাষ্ট্রীয় বা সরকারি ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে বাংলাদেশে, সেটি চিরতরে বন্ধ করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন আর মতৈক্যের ভিত্তিতে নতুন বাংলাদেশের দলিল তৈরি হবে, নির্বাচনও হবে এর আলোকেই। এটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি, ওই যে নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার। সেই চার্টার মতৈক্যের ভিত্তিতে হবে, নির্বাচন হবে, সবকিছু হবে, কিন্তু চার্টার নিতে হবে। আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। যথাসম্ভব দ্রুত এবং বেশি পরিমাণে সুপারিশ বাস্তবায়নের কথা বলেন ডক্টর ইউনূস। যত তাড়াতাড়ি পারে, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়ন করতে হবে। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন ঐক্যমতের সরকার, যে চার্টারকে আমরা ধরে রেখেছি। সংস্কার কমিশন প্রাপ্ত চার্টারে সব রাজনৈতিক দল একমত হবে বলে আশা জানান প্রধান উপদেষ্টা। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সব সংস্কার কমিশনই স্বাধীনভাবে কাজ করছে। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার কাছে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল নিয়ে এক ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাষ্ট্র সংস্কারে গঠিত 4টি কমিশনের প্রতিবেদন নিয়ে ফরেস্ট সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ নজরুল বলেন, কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য আলোচনা হবে। এরপরই প্রয়োজনীয় আইন এবং নীতি প্রণয়নের কাজ শুরু হবে। সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে,
এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক মতৈক্য আছে কিনা। এর বাইরে যে সমস্ত প্রত্যাশিত সংস্কার আছে সেটাকেও আইডেন্টিফাই করার চেষ্টা করা হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐকমত্যের ভিত্তিতেই কাজ করা হচ্ছে বলে জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সংস্কারের যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন হবে এবং এক্ষেত্রে সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতে সবার ঐকমত্যের ভিত্তিতে আমরা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটি সেক্টরে সংস্কার আনতে পারবো। এক মাসের মধ্যে সংস্কারের বিষয়ে রোডম্যাপ আসবে বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এইখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, তাদের জায়গাগুলো কোথায় কোথায় তারা মনে করছেন যে প্রাধান্য দেয়া উচিত, সেই জায়গাগুলো তারা ঠিক করবে। এই জন্য আগামীকালই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে 6টি কমিশনের যে কাজের সময়টা সেটা আমরা আরো 1 মাস বাড়িয়ে দেব। আরো 6টি কমিশনের কাজের মেয়াদ 1 মাস বাড়ানো হবে বলেও জানান তিনি। 31শে জানুয়ারির মধ্যে প্রত্যেক 6টা কমিশনের প্রতিটি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা পেয়ে যাবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ 2বার সীমাবদ্ধ রেখে প্রতিবেদন প্রকাশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। সরকার মেয়াদ 4 বছর সহ 2বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য হওয়ার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। 2018 সালের নির্বাচনকে মধ্যরাতের ভোট উল্লেখ করে দায়ীদের বিচারে আলাদা কমিশন গঠনের দাবিও রয়েছে প্রতিবেদনে। আরও জানাচ্ছেন MR আসাদ। প্রধান উপদেষ্টার কাছে 16 ক্ষেত্রে 150টি সুপারিশ প্রতিবেদনাকারে জমা দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এরপর জাতীয় সংসদ ভবনে কমিশন কার্যালয়ে ব্রিফ করেন কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন, সরকারের মেয়াদ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া সহ প্রতিবেদনের সুপারিশগুলোর ব্যাখ্যা দেন কমিশন প্রধান। 2বারের বেশি প্রধানমন্ত্রী নয় এমন প্রস্তাবের পাশাপাশি এরপর রাষ্ট্রপতি হওয়ার পথ হতে পারে বন্ধ। প্রস্তাব আছে 2 কক্ষ বিশিষ্ট সংসদের। প্রধানমন্ত্রীর টার্ম 2 টার্ম সীমিত করার, 2বার প্রধানমন্ত্রী হওয়ার পর যেন রাষ্ট্রপতি না হন এবং একই সাথে যেন প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলের প্রধান না হন। সংসদের উচ্চ কক্ষ হবে সংখ্যানুপাতিক ভিত্তিতে, 50% হবে দলীয় আর বাকি শতাংশ হবে নির্দলীয়, কিন্তু দলগুলো তাদের যে ভোটের হারের ভিত্তিতে তারা মনোনয়ন দেবে। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন 5 বছরে নবায়ন করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে থাকতে হবে নির্বাচনের বাইরে। গুরুতর মানবাধিকার যারা লঙ্ঘন করেছে, ভয়াবহ দুর্নীতিতে লিপ্ত ছিল, গুম, খুন, অর্থ পাচার এবং অন্যান্য নির্যাতন, বিভিন্ন রকম নির্যাতন, অমানসিক নির্যাতন করেছে, তাদেরকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখার ব্যাপারে আমরা সুপারিশ করেছি। 2018 সালের নির্বাচন সহ নির্বাচনী অপরাধের বিচারের জন্য কমিশন গঠনের পরামর্শ রয়েছে প্রতিবেদনে। 2018 সালে মধ্যস্তরের ভোটের নাটক মঞ্চস্থ করেছে, একটা কমিশন করে তাদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা হয়। সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রগামী বাংলাদেশ গড়তেই এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানান বদিউল আলম মজুমদার। এবং বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার আমরা সুপারিশ করেছি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে বর্তমানের মতো ভবিষ্যতেও তাতে বাধা দেয়া হবে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। SAU সালিমের প্রতিবেদন। আগামী 20 জানুয়ারি প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যাবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সফরের আলোচ্য সূচি জানাতে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার অফিসিয়াল কথাবার্তা হবে। আলোচ্য সূচিতে বাণিজ্য ভারসাম্যহীনতা মোকাবেলা, বাংলাদেশের চীনা বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশকে দেয়া চীনের ঋণের সুদহার কমানো ও ঋণ পরিশোধের সীমা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সমস্যা প্রাধান্য পাবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমরা ইন জেনারেল সুদের হার কমানোর জন্য অনুরোধ করব এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে 15 বছর, কোনো ক্ষেত্রে 20 বছরের পরিশোধ সীমা থাকে। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টির বিষয়ে প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, আইন মেনে বেড়া নির্মাণ করলে কোনো আপত্তি নেই। এই ধরনের
সমস্যা উদ্ভব হতে থাকবে, আমরা সেগুলি ডিল করতে থাকবো। এটা আপনারা জানেন যে এটাই প্রথম না, এর আগেও হয়েছে, এর ভবিষ্যতেও হবে। ইন জেনারেল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে 150 গজ দূরে জিরো লাইন থেকে। ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র কাউকে অসন্তুষ্ট করতে চান না জানিয়ে তৌহিদ হোসেন বলেন, নিজ দেশের স্বার্থ রক্ষা করে সবার সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। নিজেদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখব। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ এই মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন, 6 আসামির কারো বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হয়নি, উল্টো খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে। আর খালেদা জিয়ার আইনজীবীরা জানান, বিএনপির শীর্ষ নেতৃত্বকে রাজনীতি থেকে দূরে রাখতেই এই মামলা। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। ধরা পড়ে গেছে ওই এতিমের টাকা মেরে। এমন মিথ্যা অপবাদ দীর্ঘদিন বয়ে বেরিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অসুস্থ থাকার পরও তাকে নেওয়া হয়েছে বকশীবাজারে নির্মিত বিশেষ আদালতে। অবশেষে সেই দায় থেকে মুক্তি পেলেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। এ মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিলের উপর 4 দিন শুনানি হয়। রায়ে খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামি খালাস পেয়ে যান। সর্বোচ্চ আদালত বলেন, এই মামলায় খালেদা জিয়া সহ 6 আসামির কারো বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মিলেনি। বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে, সমস্ত এভিডেন্স বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে আজকে তারা জাজমেন্ট দিয়েছে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড, এবং আরো বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালতে। আইনজীবীরা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এমন মামলা করা হয়েছে। অ্যাপিল ডিভিশন থেকে বলে দিল 4 মাসের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। সবকিছু ছিল পলিটিক্যাল স্কিম। এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, আনফরচুনেটলি বেগম খালেদা জিয়ার উপর, জনাব তারেক রহমান সাহেবের উপর অবিচার হয়েছিল। এদিকে দুদকের আইনজীবী আসিফ হাসান বলেন, মামলায় খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা ছিল না। খালেদা জিয়ার কাছে যে টাকাটা এসছে এমন কোনো প্রমাণও নাই। বেগম খালেদা জিয়ার কেস প্রাথমিক ইনিশিয়াল স্টেজেই কোয়াশ হয়ে যাও। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়ার 5 বছর এবং তারেক রহমান সহ অন্য 5 জনের 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। পরে ওই বছরের 30 অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করেন হাইকোর্ট। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলির ঘটনায় কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ, মেয়ে সাইমা ওয়াজেদ সহ 124 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তহমুল ইসলাম নামের এক তরুণ কিশোরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানকে 3 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আর রোববার তার স্ত্রীর রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে অপরাধে জড়িত কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভিডিও ফুটেজ দেখে জুলাই অভ্যুত্থানে গুলি চালানোয় অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল। গেল বছরের কোরবানির ঈদে ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মতিউরের ছেলে মুশফিকুর রহমান ইপাত। সবশেষ 6 জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লাইলা কানিজ, তাদের ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে পৃথক মামলা করে দুর্নীতি দমন কমিশন। এদিকে রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা ও আওয়ামী লীগ শাসনামলে অপরাধ কার্যক্রমে জড়িত সরকারি কর্মকর্তা সহ সবাইকে পর্যায়ক্রমে ধরা হবে। যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে। ডেইলি কিন্তু তাদের 2-1 জন করে ধরা পড়তেছে।
আপনারা হয়তো জানেন যে মতিউর যে ছাগল মতিউর সেও কিন্তু ধরা পড়ছে। সব তো একদিনে ধরা যাবে না, এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে, আস্তে আস্তে এগুলো থেকে বের করে ধরা হবে। উপদেষ্টা বলেন, নির্বাচন সহ দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে 60 লাখের বেশি আনসার সদস্য দিনরাত কাজ করে যাচ্ছেন। এই বাহিনীকে আরো গতিশীল করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এই ফোর্সটা কিন্তু যেহেতু আমাদের অন্যান্য ফোর্সের সাথে তারা কিন্তু বিভিন্ন সময়ে ইভেন যেই কোনো ক্রাইসিসে যেই কোনো দুর্যোগে এরা কিন্তু সবার সাথে কাজ করে এবং এরাই কিন্তু মুখ্য ভূমিকাটা পালন করে। আনসারের মাধ্যমে কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমরা যে বিটাগের মাধ্যমে কিভাবে 1 লাখ লোকের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করা যায়। গণ অভ্যুত্থানে অভিযুক্ত পালিয়ে বেড়ানো ব্যক্তিদের ধরতে বিভিন্ন সংস্থা কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না, পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ভোক্তা পর্যায়ে ফের বাড়ানো হয়েছে এলপিজির দাম। জানুয়ারি মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 4 টাকা বাড়িয়ে 1459 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। এর আগে এলপিজিতে 2.5% ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে এনবিআর। এলপিজির দাম বাড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভোক্তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। 2024 সালে 7 দফা বাড়ার বিপরীতে এলপিজির দাম কমেছিল 4 দফা, আর শুধু ডিসেম্বর মাস ছিল অপরিবর্তিত। তবে বছরের শুরুতেই 12 কেজি সিলিন্ডারের দাম বাড়ানো হলো 4 টাকা, যদিও খুচরা পর্যায়ে গুনতে হয় আরও অন্তত 15 টাকা বেশি। এমন অবস্থায় গত 9 জানুয়ারি এলপি গ্যাসে বিদ্যমান 5% থেকে 7.5% ভ্যাট বাড়ানোর ঘোষণা দেয় এনবিআর, কিন্তু জরুরি পণ্য বিবেচনায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সংস্থাটি। নির্দেশনা অনুযায়ী গ্রাহক পর্যায়ে প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1459 টাকা। এতে উদ্বিগ্ন নির্ময়ের মানুষ। আমি জব করে একটা গাড়ি চালাই, আমি বেতন পাই 16-17 হাজার টাকা। তো আগে একটা গ্যাস 1200-1300 টাকা 1000 টাকা নিতাম, এখন একটা গ্যাস 1500-1600 টাকা বা 1700 টাকাও অনেক দোকানে রাখে। সবকিছু মিলে এখন খুবই কষ্টকর আর কি চলারা। এখন দেখা যাবে গ্যাস নেই, রান্না বাড়ার ঝামেলা হচ্ছে। যারা এলপি গ্যাস আছে তারা এলপি গ্যাস ইউজ করে, তাকে তো দাম বাড়তি লাগে। গরিব মানুষের বাড়লে সবই সমস্যা, গরিব মানুষের খালি গ্যাস বলে না, সবকিছুর দামই গরিব মানুষের জন্য সমস্যা। নুন আনতে পান্তা ফুরোই বাজার পরিস্থিতির মধ্যে এ দাম বাড়ানোকে কাটা খায় নুনের ছিটা মনে করছেন তারা। ছাত্ররা যখন এই দেশে আইছে তখন তাদের তো বাড়ানোর কোনো যোগ্যতা না, তার পাইলে আরো কম দেওয়া, তারা আর দেশের জন্য উন্নত করব। সরকার আইছে, সময় কম, দীর্ঘদিন সময় নিলে হয়তো কিছু সংস্কার কাম করলে তারপর হয়তো জিনিসের দাম নিয়ন্ত্রণে আনতে পারবো। এছাড়া ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে মুশুক সহ প্রতি কেজি গ্যাসের দাম 121 টাকা 56 পয়সা এবং রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম 117 টাকা 81 পয়সা নির্ধারণ করা হয়েছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিশ্বের বৃহত্তম নর্দমা বুড়িগঙ্গার প্রাণ ফেরানো সম্ভব বলে মনে করেন পরিবেশবিদরা। সরকারের একার পক্ষে একে বাঁচানো সম্ভব নয় বলেও মনে করেন তারা। ঢাকা মহানগরীর বর্জ্যের শেষ আশ্রয়স্থল বুড়িগঙ্গায় দিনে কমপক্ষে 90 টন বর্জ্য ফেলা হয়। এর পানিতে অক্সিজেনের মাত্রা শূন্যের কোঠায়। জলজ প্রাণী বেঁচে থাকার পরিবেশ ধ্বংস হয়ে পরিণত হয়েছে বিষের নদীতে। উষা ফেরদৌসের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জসিমউদ্দিন। শুধু দেশে নয়, বিশ্বের প্রথম 5টি দূষিত নদীর একটি বুড়িগঙ্গা। মাত্র 45 কিলোমিটার দীর্ঘ এ নদীতে দিনে 90 টন বর্জ্য ফেলা হয়। এছাড়া নদী ঘেঁষা 150 গোপন ড্রেন দিয়ে 62 ধরনের শিল্প বর্জ্য মিশছে বুড়িগঙ্গায়। ঢাকা শহরে যত ড্রেনগুলো আছে সব তো নদীর সাথে আইসা মিলিত হয়েছে। এই ময়লা পানিগুলো ড্রেন দেন নামে এখানে এই পানিগুলো কালো হয়ে থাকে। আশাবাড়ির, তারপর আপনার মিলের, ফ্যাক্টরির এরা পুরান কালা পানি সারে ড্রেন দেয়া। বুড়িগঙ্গার কালো কুচকুচে তরল পদার্থ কোনোভাবেই পানির পর্যায়ে পড়ে না। এতে মিশে আছে রাসায়নিক বর্জ্য, ক্রোমিয়াম, লেড ও সালফিউরিক অ্যাসিডের মতো বিষাক্ত তরল। পানিটা খারাপ, বহুত খারাপ, এটা কোনো কাজ করা যায় না। ঢাকার সিটির পানি সব ময়লাযুক্ত পানি নদীতে নামে, তারপরে ময়লা ফালায়। বুড়িগঙ্গার দূষণ বাতাসকেও ভয়াবহভাবে দূষিত করছে, যাতে করে ঝুঁকি বাড়ছে উচ্চ রক্তচাপ, চর্মরোগ ও ক্যান্সারের। এখান থেকে মনে করেন আপনার এয়ারকেও সে পলিউট করতে পারে, বায়ু দূষণে একটা সে রোল প্লে করতে পারে, যেমন মিথেন গ্যাস সে ওখান থেকে জেনারেট হতে পারে। আমরা আসলে সবসময় শর্ট টার্ম বেনিফিট আমরা দেখি সবসময়, যে লং টার্মে আসলে আমাদের কি করলে লং টার্ম বেনিফিট
আমরা পাবো সেটা আমরা কখনো দেখি না। বুড়িগঙ্গার দূষণ অন্য নদীর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বলে উদ্বেগ জানালেন এই মৎস্য বিজ্ঞানী। সমন্বিত প্রয়াস, যেটা সবাই মিলে কাজ করতে হবে। কয়েকটা ধাপে যদি বলি আপনাকে, এটা তো আমরা সবাই এখন জানি দূষণের কারণে এটা হচ্ছে, বিভিন্ন ধরনের দূষণ, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন আর আদার্স। এখন বুড়িগঙ্গার ব্যাপারটা হচ্ছে এরকম, বুড়িগঙ্গা আসলে ডেড, এটার মধ্যে কোনো লাইফ বলে কিছু নাই। সো সমাধানের জন্য পলিসির ব্যাপার আছে, অ্যাওয়ারনেসের ব্যাপার আছে। কারণ আপনি যদি জনগণকে অ্যাওয়ার না করতে পারেন, এটা আসলে সমাধান হবে না। কারণ বুড়িগঙ্গা কেন্দ্রিক লাখ লাখ মানুষ বাস করে। আনট্রিটেড বর্জ্যগুলো যে যাচ্ছে বুড়িগঙ্গাতে, পৃথিবীর কোনো দেশে এরকম আছে কিনা আই ডোন্ট নো, উন্নত বিশ্বে কোথাও নাই। এই নদীতে ডলফিন সহ হরেক প্রজাতির দেশীয় মাছ বিচরণের বিষয়টি এখন রূপকথার গল্প বলেও আক্ষেপ করেন তিনি। বুড়িগঙ্গা বাঁচাতে এখনই মহাপরিকল্পনা জরুরি, কারণ বুড়িগঙ্গা নিশ্চিহ্ন হলে পরিত্যক্ত নগরীতে পরিণত হবে রাজধানী ঢাকা। আশপাশের নদীগুলো মাত্রাতিরিক্ত দূষণের কারণে ঢাকা ওয়াসা প্রতিনিয়ত ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এতে করে অদূর ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে তিলোত্তমা নগরী ঢাকা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। প্রতারণার মাধ্যমে পরস্পর যোগসাজশে 3 কোটি টাকা মূল্যের 4টি গাড়ি আত্মসাতের অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গাড়িগুলো উদ্ধার করা হয়। বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অপরাধ স্বীকার করেছেন। নগর থেকে আমরা 2টি গাড়ি আমরা উদ্ধার করতে সক্ষম হই। এই 2টি গাড়ি উদ্ধার করার পরে আমরা এই আবুল কালাম রেফতিয়ার বলে যে আরও এক ব্যক্তির নাম বলে, নাম সজল, যে তার সঙ্গে যোগাযোগ করলে আমরা আরও 2টি গাড়ির সন্ধান পেতে পারি। পরবর্তীতে যখন সজলের কাছে আমরা যাই, আমাদের টিম যায়, যাওয়ার পরে সজল আরও 2 ব্যক্তির নাম বলে, রুবেল এবং সাইদুর। নারায়ণগঞ্জের একটি স্থান থেকে এই 2টি গাড়ি আমরা পরবর্তীতে পাই। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টায় হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। আবহাওয়াবিদরা বলছেন, আগুনের টর্নেডোর ঝুঁকিতে রয়েছে দুর্গত এলাকাগুলো। এটি বিরল হলেও সান্তা অ্যানা নামের তীব্র বাতাস ও আগুন মিলে এমন এক বিপজ্জনক অবস্থা তৈরি করেছে। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। টানা 9 দিন ধরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে চলছে দাবানলের তাণ্ডব। আগুন নিয়ন্ত্রণে নিতে হিমশিম খেতে হচ্ছে দমকল বাহিনীদের। এ কঠিন পরিস্থিতিকে আরও ভয়াবহ করতে যুক্ত হয়েছে নতুন ভয়ের আগুনে টর্নেডো। আবহাওয়াবিদরা বলছেন, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের গতি অনেক বেশি, পাশাপাশি পরিবেশ খুবই শুষ্ক। এমন অবস্থার ফলে এক বিশেষ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে, যা আগুনে টর্নেডোর রূপ নিতে পারে। আবহাওয়া দপ্তর বলছে, এ পরিস্থিতিতে বড় আকারের নতুন দাবানল দেখা দিতে পারে। আবহাওয়াবিদ টড হল বলেন, বর্তমান এ অস্বাভাবিক আবহাওয়ায় এমন টর্নেডোর সৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে শুক্রবার ক্যালিফোর্নিয়ার সান ফার্নান্ডো ভ্যালিতে ছোট আকারের আগুনে টর্নেডো দেখা যায়। সম্প্রতি বাতাসের গতি কমায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও বাতাসের গতি আবার বেড়ে যায়। এতে দাবানল আরও ছড়িয়ে পড়তে থাকে। এদিকে তীব্র বাতাসের কারণে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে গতকাল সর্বোচ্চ সতর্কতার রেড ফ্ল্যাগ জারি করেছে জাতীয় আবহাওয়া দপ্তর। দাবানলের বিপর্যয়ে অন্তত 12,000 অবকাঠামো এর মধ্যে ধ্বংস হয়ে গেছে। স্থানীয় পুলিশ বিভাগের হিসাব অনুযায়ী আরও 57,000 অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। অবশেষে গ্রেপ্তার হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। বুধবার স্থানীয় সময় ভোরে রাজধানী সিউলে ইয়নের ব্যক্তিগত বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। এরপর দুর্নীতি তদন্ত অফিসে নেওয়া হয় ইয়নকে। কাজী শাহরিনের আরেকটি ডেস্ক রিপোর্ট। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেফতার করা হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোরে রাজধানীর সিউলে ইউনের ব্যক্তিগত বাসভবন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ও দুর্নীতি বিরোধী তদন্তের নিয়োজিত কর্মকর্তারা। এ সময় তার বাসভবনের সামনে 3,000-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়। গ্রেফতার ঠেকাতে ভিড় করেন ইয়োলের সমর্থকরাও। তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। চলতি মাসের শুরুর দিকে একবার ইউনকে গ্রেফতারের জন্য তার বাড়িতে কয়েক ঘন্টার অভিযান চালান তদন্তকারীরা। তবে তার নিরাপত্তা বাহিনীর বাধায় সেই অভিযান ব্যর্থ হয়। এর আগে গত 3 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি করেছিলেন ইউন।
তবে তীব্র প্রতিরোধের মুখে মাত্র 6 ঘন্টার ব্যবধানে তা প্রত্যাহারের বাধ্য হন। সামরিক আইন জারির জেরে গত 14 ডিসেম্বর ইউনকে দেশটির পার্লামেন্টে অভিশংসন করা হয়। পাশাপাশি প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শুরু হয় ফৌজদারি তদন্ত। জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীদের তলবে হাজির হতে অস্বীকৃতি জানান ইউন। এর জেরে গত 31 ডিসেম্বর ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর, বিপিএল ক্রিকেট প্রসঙ্গ। আজ থেকে শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 6 দিনে হবে আসরের 12টি ম্যাচ। খেলা দেখার জন্য বুধবার টিকিট কিনতে এসে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য নিচ্ছে বলে অভিযোগ ক্রিকেট প্রেমীদের। টিকিটের সর্বনিম্ন মূল্য 200 টাকার কথা উল্লেখ থাকলেও বাড়তি দাম নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মুদাসসির আলী। সিলেট পর্ব শেষে চট্টগ্রামের মাটিতে গড়াচ্ছে বিপিএল এর খেলা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামও একদম প্রস্তুত। 6 দিনে এ মাঠে হবে 1 ডজন ম্যাচ। পহেলা দিনেই আলাদা ম্যাচে মাঠে নামবে বরিশাল ও চিটাগং। টিকিটের জন্য তাই এই দীর্ঘ লাইন। তবে ঢাকার মতোই এখানে যেন সেই একই অভিযোগের পুনরাবৃত্তি। টিকিটের বাড়তি দাম নিয়ে ক্ষোভ ক্রিকেট প্রেমীদের। অনলাইনে 30 টাকা বেশি ছিল, এখানে আসলে আমরা মনে করছি এই টাকাটা প্রার্থীটা নিবে না, এখানে এসে দেখতেছি সেম। ব্যানারে ছিল যে 200 টাকা 300 টাকা, ওরা এখানে আসি বলতেছে যে 300 করে কি প্লাস দেওয়া লাগবে। এছাড়াও দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে টিকিট পেতে যে বিড়ম্বনা ও দুর্ভোগ, তা নিয়েও নাভিশ্বাস সাধারণ ভক্তদের। মূল্য সংযোজন করের বিষয়টি কেন আগে জানানো হয়নি তা নিয়েও রয়েছে তাদের অভিযোগ। আবার এর মধ্যেও টিকিট পেয়ে খুশি কেউ কেউ। অনলাইনে কাল একটা ব্যাটের কথা আছে, আর এখানে তো ফেসবুকে একটা পোস্ট দিছে, ওখানে ব্যাটের কথা উল্লেখ করে নাই, আর ওখানে ব্যানার আছে 200 টাকা, ওখানে ব্যাটের কথা উল্লেখ করে নাই। এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন, বিষয়টি নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছে তা নিয়ে সাধারণ দর্শকদের বোঝানো হয়েছে। বিসিবি কর্তৃক টিকিট নির্ধারণ করার পরে এখানে সরকার কর্তৃক যে 15% ভ্যাট, এই বিষয়টা যারা টিকিট আগ্রহী তাদের ভিতরে একটা ভুল মেসেজ তাদের কাছে গিয়েছিল। পরবর্তীতে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এবং তারা ভ্যাট সহ এই টিকিটটা ক্রয় করছে। সবকিছু ঠিক থাকলে ঢাকা ও বরিশালের ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। আর দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চিটাগাংয়ের প্রতিপক্ষ খুলনা। মুদাসসির আলী, মোহনা সংবাদ। গত 30 ডিসেম্বর থেকে বিপিএল শুরু হলেও এখন পর্যন্ত কোনো টাকা পায়নি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। এর প্রতিবাদে বুধবার চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে অনুশীলনে নামেনি ফ্র্যাঞ্চাইজিটি। পরে সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে বিসিবি সভাপতি ও পরিচালক মণ্ডলীর জরুরি বৈঠক হয়। বৈঠক শেষে অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নেয় দুর্বার রাজশাহী। আজ অনুশীলনে নামবে তারা। যদিও ক্রিকেটারদের পাওনা পরিশোধের বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান বিসিবি পরিচালক মঞ্জুরুল আলম মঞ্জু। কালকের মধ্যে একটা সুন্দর সমাধানে আমরা আসতে পারবো। ইতিমধ্যে প্রেসিডেন্ট মহোদয় সরাসরি চেষ্টা করছেন টিম অফিসিয়াল, টিম ওনার এবং প্লেয়ারদের সাথে কথা বলে একটা সুন্দর সমঝোতার মাধ্যমে একটা সিদ্ধান্ত। এখন তারা কালকে মাঠে প্র্যাকটিসও যাবে। 10 দলের অংশগ্রহণে মাঠে গড়ালো জিয়া-টি20 ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। মিরপুর সিটি ক্লাব মাঠে এর উদ্বোধন করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ফুটবলার আমিরুল হক। তৃণমূল থেকে ক্রিকেটার খুঁজে বের করাই আসরের লক্ষ্য বলে জানান আমিরুল। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। মিরপুর সিটি ক্লাব মাঠে জিয়া-টি20 ক্রিকেটের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতার উদ্বোধন করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ফুটবলার আমিনুল হক। দেশের 8টি বিভাগীয় দল ছাড়াও বিএনপির 2টি সাংগঠনিক বিভাগের দল এতে অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বরিশাল বিভাগ ও ফরিদপুর বিভাগ। বক্তব্যে আমিনুল হক বলেন, ক্রীড়াঙ্গনে জিয়া পরিবার অবদান তরুণ প্রজন্মকে জানাতেই এ ধরনের আয়োজন। তরুণ প্রজন্মকে মাঠে আকৃষ্ট করে আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই এবং আমরা সর্বোপরি সারা বছর তৃণমূল পর্যায়ে আমরা যাতে বিভিন্ন ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন ইভেন্টে যে খেলাগুলো রয়েছে আমরা পর্যায়ক্রমে সেই খেলাগুলোর মাধ্যমে
বাংলাদেশ জাতীয় দলে যারা বিভিন্ন তৃণমূল থেকে খেলার উঠে আসতে পারে সেই বিষয়গুলি নিয়ে আমরা কাজ করছি। ক্ষমতায় থাকাকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দলীয়করণের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনের ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গত 17 বছর আমরা দেখেছি যে স্বৈরাচার শেখ হাসিনার সরকার প্রত্যেকটি ক্রীড়াঙ্গনের সেক্টরকে দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে। তো দলীয়করণ করে রাজনীতিকরণ করে কখনোই কোনো স্পোর্টসের ডেভেলপমেন্ট করা যায় না। প্রথম পর্বে শেষে মূল পর্বে উঠে আসা 10 দলের সঙ্গে যোগ দেবে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ নামে আরও 2টি দল। টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সংস্কার প্রতিবেদন থেকেই নতুন বাংলাদেশের সনদ, বললেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে সুপারিশ বাস্তবায়ন। সরকারের মেয়াদ 4 বছর সহ দুইবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি পদে অযোগ্য হওয়ার সুপারিশ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পরামর্শ। সীমান্তে কাঁটাতার বেড়া দেওয়ার চেষ্টা করলেই বাধা দেওয়া হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ। এবং অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া সহ সবাই খালাস, আসামিদের সম্মানহানি করতেই এ সাজা, আদালতের পর্যবেক্ষণ। এ ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।